সেটা কিন্তু রাজীব গান্ধীর মনে হয়েছিল যে এইরকম একটা রাজ্য নেত্রী বা নেতা অ্যাকচুয়ালি, মানে একটা এই লিডার, মানে শি ক্যান বি এ রাইট লিডার টু আউস্ট দ্য কমিউনিস্ট। যে মমতার সঙ্গে পেরে ওঠে না, তার একটাই কারণ যে বাংলার যে মডেল, মানে সর্বভারতীয় বিজেপি, সেখানে তার পশ্চিমবঙ্গ মডেল দরকার ছিল, ওই হিন্দি মডেলটা দিয়ে পশ্চিমবঙ্গ। তার ফলে মমতা, তুমি যেটা বলছো যে বিরোধী নেত্রী, জ্যোতিবাবুর বিরুদ্ধে সিঙ্গুর নন্দীগ্রামের সময় যেরকম বিরোধী নেত্রী, এখন এসআইআর এর সময় সেই বিরোধী নেত্রীকেই দেখতে পাচ্ছি। এখন এই বর্তমান রাজনীতিতে এই ফ্লেভার গুলো কি খুব মিসিং? কমিউনিস্ট নেতারা কিছু কম আড্ডা মারতো না। অনিল বিশ্বাস আমাদের কচুরি আর আলুর তরকারি যে খাওয়া হতো, মানে ওই একটা সেটা আর মুড়ি এরকম পেতে দিয়ে মুড়ি বাদাম, তাতে কিন্তু আমি সিপিএম বিরোধিতার খবর করি বলে আমাকে কচুরি থেকে বঞ্চিত করা হবে, একটা কচুরি কম পাবো, একটা কচুরি কম পাবো, না না না, ও তো আমাদের বিরুদ্ধে লেখি, এই আমাদের পক্ষে লেখে, সুতরাং একে দুটো বেশি কচুরি দাও আর একে কম দাও, সেই ভেদ জ্ঞান কিন্তু সিপিএম ও আমি দেখিনি কখনো। নরেন্দ্র মোদী, মমতা বন্দ্যোপাধ্যায় এবং অমিত শাহ, রাহুল গান্ধী, কাকে কত নম্বর দেন? তুমি কিন্তু অনেক কঠিন কঠিন প্রশ্ন, অনেক মানে সুগার কোটিং দিয়ে মিষ্টি মিষ্টি করে করতে পারো। হ্যাঁ, বিশেষ করে এইসব শেষের প্রশ্নটা তো খুব মোক্ষম প্রশ্ন, জানি না এর পরিণতি কি হবে। হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু অ্যানাদার এপিসোড অফ খোলা পাতা এবং অর্পিতা। বাঙালির 12 মাসে 13 পার্বণ, আর আরেকটা পার্বণ হলো ভোট পার্বণ। আর এই পার্বণ নিয়ে একটা পর্ব তো করতেই হবে, কারণ সামনেই যেখানে আমাদের রাজ্যে নির্বাচন। ভারতের গণতন্ত্রে নির্বাচন একটা যে কোনো ফরম্যাটেই হোক না কেন একটা বড় ইভেন্ট, তা লোকসভা হোক, বিধানসভা হোক, লোকাল গভর্নমেন্ট হোক, যে কোনো ক্ষেত্রেই একেবারে একটা উৎসব, একটা পার্বণের মতন মনে হয়। আর যে কোনো রাজ্যের যদি নির্বাচনের গতি প্রকৃতি দেখা যায়, তার থেকে বাংলার নির্বাচন কিন্তু সবসময় কিছুটা হলেও আলাদা হয়, বিশেষজ্ঞরা তা বলেই থাকেন। আজকের এপিসোডে যিনি আমাদের অতিথি, দীর্ঘ 4 দশকের বেশি সময় ধরে জাতীয় রাজনীতি এবং বঙ্গ রাজনীতির সঙ্গে তিনি একেবারে খুব কাছ থেকে দেখেছেন, তিনি একাধিক ভোট কভার করেছেন এবং তার ঝুলিতে এমন অনেক অজানা গল্প রয়েছে যা আজকে জানার চেষ্টা করব। তিনি জয়ন্ত ঘোষাল। জয়ন্ত দা, নমস্কার। থ্যাংক ইউ দাদা, মানে এতটা ব্যস্ততার মধ্যে আপনি সময় দিয়েছেন। মাত্র কিছুদিন আগে প্রায় প্রত্যেকটা বাংলা মিডিয়া বলাই যায় এমন একটা জল্পনা ছড়িয়ে গেল যে আপনি টিকিট পাচ্ছেন, এবং সেটা এমন দাবানলের মতন ছড়ালো যে বাধ্য হয়ে আপনাকে একটা সোশ্যাল মিডিয়াতে পোস্ট দিতে হলো, যেখানে এই জল্পনার কোনো ভিত্তি নেই, এবং সেটা তো পরে প্রমাণিত হলো। কেন এই ধরনের জল্পনা, কি মনে হয়? যে ভাইরাল অর ভেরিফাইড, তার মানে যেন যেটা ভাইরাল হয় সেটা ভেরিফাইড নয়। এমনকি টেলিভিশনে তো অনেক সময় এমনও লেখা হয় যে এটা ভাইরাল হয়েছে, আমরা এর সত্যতা যাচাই করে দেখি। আমি অবাক হয়ে যাই যে টেলিভিশন চ্যানেলগুলোরও কি কোনো একটা দায়িত্ববোধ থাকে না, যা কিছু ভাইরাল হবে তাই দেখিয়ে দেওয়া। আমার পুত্র বিদেশে থাকে, সে কর্মরত, সে আমাকে ফোন করে বলছে যে বাবা, এর আগে একবার এরকম একটা সিচুয়েশন হয়েছিল, এটা কিন্তু রাজ্যসভার এই গুজব, এটা দ্বিতীয়বারের গুজব, এর আগেও একবার এরকম রটেছিল, তখন আমি দিল্লিতে থাকতাম। এবারে আমার পুত্র ফোন করেছে, তখন আমি ওকে বললাম, ও আমার জিজ্ঞেস করছে, বাবা তুমি কি সত্যি সত্যি তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার ক্যান্ডিডেট হচ্ছ? আমার ছেলে আমার জিজ্ঞেস করছে, মানে গুজবটা কোথায় ছড়িয়েছে ভাবো। তখন আমি বললাম, তোর কি মনে হয়? তখন বললো, আমি জানি না, কিন্তু তুমি যদি তৃণমূল কংগ্রেসে, তুমি সাংবাদিক, সারা জীবন ধরে তুমি একটা লক্ষণ রেখা অতিক্রম করনি, ঘনিষ্ঠতা হওয়া ব্যক্তিগতভাবে, সে তো আমি আডবাণীর ঘনিষ্ঠ ছিলাম, বাজপেয়ীর ঘনিষ্ঠ ছিলাম, বা আমি নরেন্দ্র মোদীর ঘনিষ্ঠতা আমি অর্জন করেছি আমার জীবনে সাংবাদিক হিসেবে, কিন্তু আমি তাই বলে বিজেপি হয়ে যাইনি। কিন্তু এটাই তো ওল্ড স্কুল অফ জার্নালিজম ছিল। তো আমি মমতার ঘনিষ্ঠ হওয়া মানে আমাকে তৃণমূল কংগ্রেসের মুখপাত্র বা তৃণমূল কংগ্রেস হতে হবে তার কোনো মানে নেই। এবং আমার পুত্র আমাকে বলল, যদি তুমি হও তাহলে ও কর্মসূত্রে সাংবাদিক, হ্যাঁ, একটা বিদেশি সংবাদ মাধ্যমে আছে, তো বললো যে আমাকে কিন্তু একটা বিজ্ঞাপন দিতে হবে সোশ্যাল মিডিয়াতে যে আই অ্যাম ইয়োর বায়োলজিক্যাল মানে সান, বাট আই অ্যাম কমপ্লিটলি ডিসঅ্যাসোসিয়েটিং মাই সেলফ সোশ্যালি উইথ ইউ।
তো সামাজিকভাবে আমি তোমাকে অস্বীকার করছি। প্রথম কথা, না আমাকে মমতা বন্দ্যোপাধ্যায় বা অভিষেক বন্দ্যোপাধ্যায় এই দুজনই তো শেষ কথা বলার না ওখানে, তারা আমাকে কোনো প্রস্তাব দেননি এবং আমিও ভাগ্যবান যে দেননি, কেননা প্রস্তাবটা দিলে আমাকে ডিক্লাইন করতে হতো, সেটাতে সম্পর্কের মানে একটা অবনতি হওয়ার সম্ভাবনা থাকে। আমি এখন মমতার পক্ষে লিখলে আমাকে চটিচাটা বলে, মোদির কোনো বিদেশ নীতিকে সমর্থন করে বাংলাদেশের ব্যাপারে আমি লিখেছি যে এটা উচিত কাজ করেছে, জামাতের সঙ্গে দেখা করে জয়শঙ্কর বেশ করেছে, তখন বলছে যে এটা আমি নাকি মোদির চামচে হয়ে গেলাম। সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হওয়াটা আমি শুধু ডিনায়ালটা এই জন্য দিয়েছিলাম যে আমি বলতে বাধ্য হয়েছিলাম কিছু এত ফোন আসছে আমার কাছে, কনগ্রাচুলেশন, অ্যাডভান্স কনগ্রাচুলেশন, আমি নাম বলবো না, মানে আচ্ছা আচ্ছা মানে সমস্ত মালিক সম্পাদক আমাকে সব ফোন করে অ্যাডভান্স কনগ্রাচুলেশন। তখন আমি বললাম যে ইটস এ গসিপ, ইটস নট নিউজ। তখন আবার রিপ্লাই দিয়েছে একজন যে অল নিউজ স্টার্টস ফ্রম গসিপ অনলি। তো এরকম আমাকে ফেস করতে হয়েছে আমার কাজকর্ম। আমি তো কালকেও আমাকে সকালবেলায়, কেননা বিভিন্ন চ্যানেলে বলছে একজন সাংবাদিক, আমাকে তখন একজন ফোন করে বললেন যে আসলে এটা অন্য কোনো সাংবাদিক এটা রটিয়েছে এবং এটা প্রচার করেছে, ভাইরাল করে দিয়েছে, যাতে তার মানে এটা অনেক সময় রিপোর্টারদের একটা থাকে যে আমি জানতে পারছি না কে রাজ্যপাল হবে বা কে রাষ্ট্রপতির প্রার্থী হবে, তখন 4টে নাম আমি ইচ্ছাকৃতভাবে ভাসিয়ে দিলাম। এবারে ভাসিয়ে দেওয়ার পরে যেগুলো হবে না সেগুলো সেই মাঠ জালে উঠবে না, তারা বেরিয়ে যাবে, আর যারা ঠিক হওয়ার সেটাকে আমি জিরোইং করা, এটা একটা কৌশল সাংবাদিকদের। তো সেটাও হতে পারে 4-5টা নাম সাংবাদিকদের ভাসিয়ে দেওয়া হয়েছিল যে যেটা লাগলে তুক, না লাগলে তাক। এখন মাঝখান থেকে এটাতে আর কিছু নয়, আমার যে ব্যক্তিগত জীবনের যে অগ্রাধিকার বা সহজ, কেননা আমি এটাও লিখেছিলাম যে এবার যদি না হয় তখন নিন্দুকেরা এটাও প্রচার করতে পারে যে প্রচুর চেষ্টা করলেন জয়ন্ত ঘোষাল, তারপর তাও দেখো বেচারা হলো না। কিন্তু তার জন্য প্রচুর মানে গম্ভীরাশ্রু সোশ্যাল মিডিয়াতে অশ্রুপাত হতে পারে। একটা এখানে শেষ কথা বলবো, সেটা আমাকে প্রণববাবু বলেছিলেন, প্রত্যেকটা রাষ্ট্রপতির নির্বাচনের সময় করণ সিং এর নাম উঠত। এটা ভেবে আমার শ্লাঘা হচ্ছে একটা, যে রাজ্যসভা সদস্য হিসেবে আমার নাম উঠেছে, তার মানে আমি একটা কেপাবল যোগ্য প্রার্থী। তো নইলে গসিপ হচ্ছে কেন, সবাইকে নিয়ে তো গসিপ হচ্ছে না। তো উনি বলেছিলেন করণ সিং, জানিস করণ সিং না খুব কেপাবল গসিপ মেটেরিয়াল ফর প্রেসিডেন্সি, মানে রাষ্ট্রপতি হতে গেলে যে গসিপ হয় প্রত্যেকবার উনি হন না, কিন্তু হরি সিং এর ছেলে, হিন্দু, খুব গোড়া হিন্দু একটা আইডেন্টিটি আছে, এবং প্রশাসক, কাশ্মীর, অখণ্ড ভারত, খুব গুড মানে ক্রাইটেরিয়া। তো সেই জন্য উনি খুব ভালো ক্যান্ডিডেট হতে পারেন, কিন্তু কখনো রাষ্ট্রপতি হন না, আজও হননি। সুতরাং এটা এইভাবে ভাবি যে আমার যখন রটেছে তখন নিশ্চয়ই আমার একদম অযোগ্য ব্যক্তিত্ব নই। পরের প্রশ্নের অবকাশটা তাহলে আর থাকেই না, যদি এরকম সুযোগ বা অপশন প্রস্তাব কখনো আসে তাহলে আপনি নেবেন কিনা। আমি একেবারে তার পরের প্রশ্নে চলে যাচ্ছি। দিল্লির একেবারে হাই করিডোরে দীর্ঘদিনের সাংবাদিকতা এবং সেখানে জাতীয় রাজনীতি এবং একেবারে রিজিওনাল পলিটিক্সকে খুব কাছ থেকে দেখা, এত ভোট কভার করেছেন, সেই সময়ের আগের ভোটের সঙ্গে এখন ভোটের চরিত্র কতটা বদলেছে? দেখো অর্পিতা, ভারতের নির্বাচন আর পশ্চিমবঙ্গের নির্বাচনে একটু আলাদা, দুরকম, কিন্তু আমি বলতে পারি যে এক কথায় যদি বলতে হয় খুব সংক্ষেপে, অনেক মিল আছে এখনো, অতীতের সাথে এখনো অনেক ব্যাপারে মিল আছে, ধারাবাহিকতা, ভারতীয় নির্বাচনের চরিত্রের একটা ধারাবাহিকতা এখনো অক্ষুণ্ণ আছে। আবার এটাও সত্য যে অতীতে যে ধরনের বুথ ক্যাপচারিং, রিগিং, নির্বাচনী সংস্কার কিন্তু ভারতে অনেকটা হয়েছে, এবং টিএন সেশনকে, কারণ আমি কিন্তু দিল্লিতে পেরি শাস্ত্রী, তোমরা তখন জন্মাওনি সম্ভবত, কেন নিশ্চয়ই জন্মাওনি, পেরি শাস্ত্রী মানে গান্ধীর যুগের, মানে ইন্দিরা গান্ধী, রাজীব গান্ধী যুগের নির্বাচন কমিশনার, সেই সময় থেকে দেখছি খুব নিরীহ মানুষ ছিলেন সেখানে। টিএন সেশন এসে, যাকে জ্যোতিবাবু অ্যাল সেশন বলেছিলেন, হ্যাঁ, তো এখন যেরকম নির্বাচন কমিশনারকে অ্যাটাক করা হয় তখনও কিন্তু হতো। সুতরাং এটাও কিছু নতুন কিছু নয়। এই গল্পগুলো একটু শুনবো, আমি ইন্টারাপ্ট করেই বলছি, মানে
না না, দুটো করো, আলাদা interact করলেই রাজনৈতিক বেশি ভালো। দল, এবং একটা মানে প্রচারের একটা মধ্যে কোথাও গিয়ে একটা কম্পিটিশনও তো থাকে, কিন্তু ব্যক্তি হিসাবে দুজনের মধ্যে সম্পর্কটা কেমন থাকে? বেশিরভাগ সময় জাতীয় ক্ষেত্রে মানে এখন যেটা দেখছি না, রাজনৈতিক নেতাদের মধ্যে ভোট আর নো ভোট, ব্যক্তিগত সম্পর্কটা খুব মধুর হতো। কিন্তু আমি নরেন্দ্র মোদীর প্রচারের সময় যাদেরকে আক্রমণ করেছে, তারপরে ভোটের পর তাদেরকেই আবার জড়িয়ে ধরে মোদীকে দেখছি যে গল্প করছে করছে। আসলে না একটা রেটরিক বলে এটাকে, অর্থাৎ নির্বাচনী পরিভাষায় তোমাকে আমি আক্রমণ করব। জ্যোতিবাবুর সময় রাজীব গান্ধীকে যখন উনি আক্রমণ করতেন, রাজীব গান্ধী ওনাকে আক্রমণ করলো। পুরো আমি একটা বিধানসভা নির্বাচনই দেখেছি, প্রিয়রঞ্জন দাসমুন্সী তখন কংগ্রেসের সভাপতি, বঙ্গ দর্শন করছে রাজীব গান্ধী, এবং প্রিয়রঞ্জন দাসমুন্সী এই আজকের যেরকম শুভেন্দু অধিকারীরা দিল্লি যান, তো এখন তখন প্রিয়রঞ্জন দাসমুন্সী রাজীব গান্ধীকে গিয়ে বলতেন যে এই বঙ্গ দখল করে ফেলতে পারি আমরা। রাজীব গান্ধীকে মাঠে নামিয়ে দিয়েছিল এবং গোটা রাজ্য দাপিয়ে রাজীব গান্ধীর বঙ্গ দর্শন হলো। তারপরে দেখা গেল জ্যোতিবাবু জিতলো। প্রত্যেকটা র্যালিতে জ্যোতিবাবুকে কি আক্রমণ করেছে, এমনকি বলেছিল যে বুড়ো হয়ে গেছে, তুমি এবারে অবসর নাও, এই বৃদ্ধ তন্ত্র আর চলবে না। মানে প্রিয়দা তখন হচ্ছে নবীনতর, সুতরাং প্রিয়রঞ্জন দাসমুন্সীর নেতৃত্বে নবীন মন্ত্রিসভা গঠন হবে, এমন কথা বলে দিয়েছিল। ভোটের পর সেই জ্যোতিবাবু আর রাজীব গান্ধীর এমন বন্ধুত্ব হলো যে মমতা তো তরমুজ নামক শব্দটা কংগ্রেস আর সিপিএম এর বন্ধুত্বের জন্যই তৈরি হলো। রাজীব গান্ধীর সাথে আমি দিল্লি থেকে এসেছি, জ্যোতিবাবু এখান থেকে গেছেন কলকাতা থেকে, দুপুরবেলা খাওয়া দাওয়া হচ্ছে, তার আগে সমস্ত হলো টলো, এবং দুজনকে খুব মানে দুষলো। কিন্তু খাবার সময় মানে বুফেতে খাবার ছিল, রাজীব গান্ধী ট্রেতে করে মাছ ভাত সব ট্রেতে করে তুলে জ্যোতিবাবুকে দিল, নিজে হাতে করে রাজীব গান্ধী। জ্যোতিবাবু আবার তখন রাজীব গান্ধীকে বলছে যে ভাই আমি তোমার মতন দাঁড়িয়ে দাঁড়িয়ে খেতে পারি না, আমি ওই টেবিলে বসে খাবো বলে ওই প্লেটটা তখন রাজীব গান্ধী টেবিলে নিয়ে গিয়ে দিল, এবং জ্যোতিবাবুকে বললো যে তাহলে আপনি বসুন, আমি আমার খাবারটা নিয়ে আমি টেবিলে বসে একসাথে তাহলে আপনার সঙ্গে খাবো। এখনো কি রাজনীতিকদের মধ্যে এই ধরনের সম্পর্ক রয়েছে? আছে, মানে ইয়েস এন্ড নো, মানে কিছু কিছু ক্ষেত্রে যে আমি যদি বলি একদম নেই তাহলে ভুল হবে, কিন্তু আছে, মানে এটা দেখানো চলবে না। দিল্লির সাংবাদিক মহলে খুব পরিচিত একটা কথা ছিল, আপনি আদবানি আরেক পুত্র, এবং এতটাই স্নেহ করতেন তিনি আপনাকে। একজন রাজনীতিকের সঙ্গে একজন সাংবাদিকের মানে ব্যক্তিগত সখ্যতা যখন থাকে, কোথাও গিয়ে কি সেটা খুব অ্যাডভান্টেজের জায়গায় থাকে, কোনো স্কুপ নিউজের ক্ষেত্রে, কোনো ব্রেকিং এর ক্ষেত্রে, নাকি একটা ডিসঅ্যাডভান্টেজও একটা বড় অংশ থাকে? মানে আমার আজকাল মনে হয় যে অ্যাডভান্টেজের থেকেও বোধহয় ডিসঅ্যাডভান্টেজ বেশি মনে হয়। তার কারণ হচ্ছে যে ধরো আমি যার ঘনিষ্ঠ, প্রথম কথা হচ্ছে যে খবর, এটাকে আমরা আগে বলতাম ওল্ড স্কুল জার্নালিজমে সোর্স ড্রিভেন জার্নালিজম। এখন ধরো প্রণব বাবুরও তো আমি ঘনিষ্ঠ ছিলাম, আমি একা নয়, আমার মতো হয়তো আরো 10 জন ঘনিষ্ঠ হতে পারে, মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ হয়তো 20 জন হতে পারে। সুতরাং কেউ এককভাবে ঘনিষ্ঠতা দাবি আমি কখনো করি না। এবং এখন এই মানে বয়সে রেট্রোস্পেক্টে মনে হয় যে রাজনৈতিক নেতা এবং সাংবাদিকের ঘনিষ্ঠতাটা তুমি কোন সংস্থায় আছো সেই মিডিয়া হাউসের ওপরও কিছুটা নিরূপিত হয়। কিন্তু 1984 সাল থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে যে সম্পর্কটা, ব্যক্তিগতভাবে রাজনৈতিকভাবে আমি তার সমালোচনা করতে পারি বিভিন্ন বিষয়, কিন্তু ব্যক্তিগত সম্পর্কে, আমার পারিবারিক সম্পর্কে কিন্তু কোনো কটুতা আসেনি। সোমনাথ চ্যাটার্জিকে যেদিন তিনি হারিয়েছিলেন সেই দিন থেকে আমি বর্তমান কাগজে জয়েন করেছিলাম, সেই দিন থেকে আমার সম্পর্কটা এটা কিন্তু ব্যক্তিগত। এখন যেটা হয় মানে যেটা বারবার বলছি যে আমি আনন্দবাজারে জয়েন করেছি, বাজপেয়ীর সাথে দেখা করতে গিয়ে বললাম, এটা পারস্পরিক সম্পর্ক, যে আমি আনন্দবাজারে জয়েন করলাম বাজপেয়ী, তখন বাজপেয়ী এটা খুব মজার কথা বলেছিল, বললো আনন্দ বাজার বহুত আচ্ছা, বাজার মে রহনা হ্যায় আর আনন্দিত রহনা হ্যায়। কিন্তু খবর অনেক পাওয়া যায়, ঠিক কথাই, কাছে গেলে। আবার এটাও ঘটনা যে খবর অনেক সময় তলা থেকেও আসে, অনেক ক্লাসিফাইড ইনফরমেশন, মানে আডবাণীজি ডেপুটি প্রাইম মিনিস্টার হচ্ছেন এই খবরটা কিন্তু আমাকে আডবাণীজি দেন, আমি কিন্তু অন্য কারোর কাছ থেকে জেনে গেলাম যে উনি হচ্ছেন, তখন আমি ওনাকে গিয়ে জিজ্ঞাসা করলাম। প্রণববাবুর ক্ষেত্রে তো আকচার হতো যে ক্যাবিনেটে কি হয়েছে উনি বলবেন না, যতই তুমি ঘনিষ্ঠ হও, তোমাকে হোমওয়ার্ক করতে হবে,
তোমাকে বিষয়টা জানতে হবে। তার ফলে ক্যাবিনেটে কি কি এজেন্ডা আছে, কি কি আলোচনা হলো। আমি হয়তো জানলাম যে এটা ভোডাফোনকে নিয়ে একটা তখন বিতর্ক চলছে, ঢুকবে কি ঢুকবে না। তো আমাকে গিয়ে স্পেসিফিক ক্যাবিনেটে কি হলো বললে উনি বলবেন আমি শপথ নিয়েছি ক্যাবিনেটের মন্ত্রগুপ্তি, বলবো না। আমি সেই জন্য ওসব না বলে বলতাম যে আচ্ছা ভোডাফোনের ব্যাপারটা কি তাহলে দাঁড়ালো বলুন তো, ওটা কি ঢুকছে, লগ্নিটা কি ওরা পারবে করতে নাকি আপনারা এখনো রাজি নন? কেন ঢুকতে দেবো? হয়ে গেল খবর আমার। তার মানে আজকে ক্যাবিনেটে ওটা পাস হয়নি। কিন্তু আমাকে কিন্তু এজেন্ডাটা জানতে হবে না। তোমরা এখন যে সাংবাদিকতাটা করছো অর্পিতা, দ্যাট ইজ মোর রিসার্চ ড্রিভেন জার্নালিজম দ্যান সোর্স ড্রিভেন। আমার এখন কেন জানি না মনে হয় যে সোর্সটাতে কি হয় আমরা অন্ধ হয়ে যাই। এই কারণে আমাকে বরুণ সেনগুপ্ত বলতো বামফ্রন্টের বৈঠকের খবরেরটার জন্য সোর্সটা সিপিএম না করে ছোট ছোট দলগুলোর কাছে যাও। সোর্সটা এখনো দরকার কিন্তু আমার মনে হয় যে এখন আরো আধুনিক সাংবাদিকতায় সোর্স মানে অনলি সোর্স নয়। বাংলার ভোট মানেই আলোচনায় মমতা বন্দ্যোপাধ্যায়, এবং কোথাও গিয়ে দিল্লিতেও একটা বড় জল্পনা এখন চলছে, আবারও মমতা বন্দ্যোপাধ্যায় নাকি পরিবর্তন। ফলাফল কি হবে সেটা তো সময়ই বলবে, কিন্তু অবস্থানগত দিক থেকে কে কোথায় দাঁড়িয়ে? আমি মানে 1 2 3 4 করে বলছি। নাম্বার 1, এই মুহূর্তে পশ্চিমবঙ্গে মমতার মতো জনপ্রিয় কমিউনিকেটর আর কেউ নেই। শি ক্যান কমিউনিকেট, মানে সাংঘাতিক, মানে গ্রামে গঞ্জে, হ্যাঁ, মানে ওটা নকল করা যায় না। ও মোমো বানাচ্ছে, চা খাচ্ছে, ওটা মানে আমি করব বলে যদি কেউ করে তাহলে হয় না। ওটা মমতার একটা স্বতঃস্ফূর্ত ব্যাপার। দ্বিতীয়ত, তৃণমূল কংগ্রেসের যে সংগঠন এখন যে তৈরি হয়েছে 15 বছরে, সেটা কিন্তু বিজেপি প্রধান বিরোধী দল, ওদের এই সংগঠন নেই। জাতীয় নেতৃত্ব বলেছিল 1 কোটি সদস্য সংখ্যা করতে, বিজেপি লাখে গিয়ে আটকে গেছে। অনেকগুলো নেতা, একটা মুখ নেই। সর্বভারতীয় ক্ষেত্রে মোদী অমিত শাহ প্রচন্ড পপুলার, তারা অনেক রাজ্যে সক্ষম হয়েছে, ভালো করেছে, কিন্তু পশ্চিমবঙ্গে তাদের এটা নেই। তার ফলে আমার যেটা মনে হয় বাই ডিফল্ট, মানে মমতা বন্দ্যোপাধ্যায় এমন নয় যে অ্যান্টি ইনকাম্বেন্সি নেই, এমন নয় যে তৃণমূল কংগ্রেস 15 বছর ধরে, এটা তো ল অফ নেচার, অ্যান্টি ইনকাম্বেন্সি, ক্ষোভ, বসন্ত সবই, কিন্তু সেই ক্ষোভটাকে মূলধন করে যেভাবে একসময় মমতা বন্দ্যোপাধ্যায়, আমরা লিখতাম হ্যামলিনের বাঁশিওয়ালা, এই হ্যামলিনের বাঁশিওয়ালাকে কিন্তু বিরোধী দলের কাউকে পাওয়া যাচ্ছে না, যে ওই ধুমায়িত অসন্তোষকে নিয়ে, একটা বাঙালি আইডেন্টিটিটাকে নিয়ে, আমি বলতে চাইছি যে জেলাওয়ারি গ্রামীণ মানুষের সুখ দুঃখ, সেটা মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে মানে সাম দাম দণ্ড ভেদ, মমতা বন্দ্যোপাধ্যায়ের যে কৌশল, যে জনপ্রিয়তা, যে স্বতঃস্ফূর্ততা, এখানে মানে দাঁড়াতেই পারছে না। রাজনীতিতে আর্ট অফ পসিবিলিটি, এবং আমি যখন একটু পড়াশোনা করছিলাম আপনাকে নিয়ে, আমি দেখছিলাম কোথাও একটা বলেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের এই লড়াকু ইমেজ, যেটা আপনি বললেন হ্যামলিনের বাসী প্রসঙ্গগুলো বলতে গিয়ে, যে লগে রাহো মুন্না ভাই, এই ট্যাগলাইনটা যে কোনো আন্দোলন, মানে একেবারে মানুষের যে অসন্তোষের কথাটা বললেন সেটাকে নিয়ে সামনে রেখে তার এই আন্দোলন একেবারে মাটি কামড়ে তিনি করে থাকেন। এবং এবছর অন্তত এই এসআইআর নিয়ে দেখলাম যে এই অসন্তোষকে সামনে রেখে তিনি আদালতেও সওয়াল করলেন। আমরা খুব এই শব্দটা ব্যবহার করি, পলিটিক্যাল ডিভিডেন্ড, কোট আনকোট। সত্যি কি খুব ভেবেচিন্তে তার এই আন্দোলনের মানে গতিপথটা, রুটম্যাপটা যায়, নাকি অন ফ্লো তিনি এই আন্দোলনটা করেন? আমি তোমাকে বলছি, খুব ভালো প্রশ্ন অর্পিতা। রান্নার বই হাতে নিয়ে রেসিপি, ওইভাবে কি ভালো রান্না হয়? মানে এই 2 চামচ নুন, এই 3 চামচ এই, এরকম ভাবে রেসিপি দেখে, এটা কোনো কেমিস্ট্রি ল্যাবরেটরি? রান্না নিশ্চয়ই কেমিস্ট্রি আছে, কিন্তু অনুপানের যে গুণ, তার মধ্যে না একটা স্বতঃস্ফূর্ততা থাকে, যেটাকে আমরা বলি না যে মায়ের হাতের রান্না, ও মায়ের হাতের পায়েস, ও হাতের, এই যে অনুপানের গুণটা, তার একটা ব্র্যান্ড ইকুইটি তৈরি হয়। এই যে লাগে রাহো মুন্না ভাইয়ের ব্র্যান্ড ইকুইটিটা এই জায়গায়, যে ওটা না স্ক্রিপ্ট ফলো করে যদি মমতা বন্দ্যোপাধ্যায় করতেন, যে প্রথমে এই 2 চামচ আন্দোলন, 3 চামচ প্রেস কনফারেন্স, 4 চামচ, এইভাবে হয় না। একটা স্বতঃস্ফূর্ততা আছে,
এবং অর্পিতা একটা জিনিস একটু ভেবে দেখো, এটা সবাই এখনো পর্যন্ত এইভাবে ভাবছে না, বিরোধী নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তো নয়, পশ্চিমবঙ্গে ভোট হচ্ছে তিনি শাসক নেত্রী, বিরোধী নেতা তো শুভেন্দু অধিকারী, বিজেপি তো বিরোধী দল। অথচ গোটা ভোটটা হচ্ছে, আর তো কদিন বাকি, গোটা ভোটটা হচ্ছে যেন মনে হচ্ছে মোদি হচ্ছে শাসক দল আর মমতা বন্দ্যোপাধ্যায় বিরোধী নেত্রী। তুমি যেটা বললে এসআইআর, তার সব থেকে ভালো নমুনা। এসআইআর তালিকা প্রকাশিত হলো, তাই নিয়ে আন্দোলন শুরু হয়ে গেল, এবং সেই তালিকার এগেনস্টে যে আন্দোলন হচ্ছে সেটা মমতা বন্দ্যোপাধ্যায় করছেন, তিনি বিরোধী নেত্রী, আর মানুষ তাতে উদ্বেলিত তাকে হচ্ছে। ভোটটা হচ্ছে বিধানসভা নির্বাচন, এটা তো 2019 নয়, এটা তো নরেন্দ্র মোদীর ভোট নয়। 2024, 2019 আর 2026-এর মধ্যে তো তফাৎ আছে। অমিত শাহ একবার নিজে বলেছিলেন একটা ইন্টারনাল মিটিং এ যে আমাদের সংগঠনের জন্য উনি সবকিছু করতে পারেন, উনি খুব মানে চতুর রাজনেতা আমি বলি, তো উনি সবকিছু করতে পারেন, কিন্তু ট্রেতে করে খাবারটা দিয়ে দিলাম, তোমাকে তো খেতে হবে। আমি মোদি অমিত শাহকে দেখাচ্ছি, নিয়ে আসছি বারবার। আমার মনে হয় ইন্ডিকেট করতে চাইছেন আপনি যে বিরোধী নেত্রী হিসাবে মমতা বন্দ্যোপাধ্যায়ের যে লড়াকু ইমেজ, অন্তত বঙ্গ রাজনীতিতে বিজেপির ক্ষেত্রে বিরোধী দলে সেখানে সেই রকম একটা ইমেজ দরকার। বিরোধী মমতা দরকার। তাহলে কতটা সম্ভাবনা থাকে? তাহলে ঠিক যে মমতা সিপিএম কে তাড়াতে সক্ষম হয়েছিল, ঠিক সেই রকম একটা বিরোধী নেতা যদি আজকে বিজেপি বা সিপিএম মানে কোনো বিরোধী দলে, একটা বিরোধী দলে একটা মমতাকে, সেই মমতাকে প্রয়োজন, যে মমতা এখনো মানে বিরোধী নেত্রীর ভূমিকা, মানে তিনি শাসক নেত্রী আর তিনি বিরোধী নেত্রী, আরে দুটো স্পেসই তিনি অকুপাই করে রেখে দিয়েছেন, তো এখানে তো কোনো স্পেস ভ্যাকেন্ট নেই বিরোধীদের জন্য। তাহলে এই নির্বাচনে বামেদের যে ভূমিকা, তাদের যে রক্তক্ষয় ধারাবাহিকভাবে দেখে এসেছি, সেটাকে কিছুটা কাটিয়ে উঠতে পারবে তারা? 19-20 তফাৎ হতে পারে, এবং আমি তো মনে করি যে বামেদেরও রিভাইভাল প্রয়োজন। কেননা গণতন্ত্রে প্রত্যেকটা রাজনৈতিক দলের যে পরিসর, কেননা বামদের তো একটা ভোট ব্যাংক আছে, এবং বামেদের তো একটা বহু মানুষ আমাদের যারা পশ্চিমবঙ্গবাসী, তাদের বামপন্থী ডিএনএ তাদের আছে, কিন্তু তারা রিভাইভ হলে গণতন্ত্রের বিকাশের সঙ্গে সঙ্গে তাদেরকে একদম মানে জিরো হয়ে যাওয়াটা গণতন্ত্রের জন্য তো ভালো না। এটা বহুদলীয় রাজনৈতিক ব্যবস্থাই তো গণতন্ত্রের, আমরা তো বহুত্ববাদের কথাই বলি, তো রাজনৈতিক মাল্টি পার্টি ডেমোক্রেসি আর ওয়ান পার্টি ডেমোক্রেসির মধ্যে এটাই তো তফাৎ, যে একটা পার্টির একনায়ক তন্ত্রের থেকে বহুদলীয় গণতন্ত্রই ভালো। সুতরাং লেফটের হওয়া উচিত। সমস্যা হচ্ছে যে লেফটের যে দীর্ঘ শাসনে অনেকদিন থাকার ফলে, মানে এতদিনের ব্যবহারের ফলে যে জুতোটা ছিঁড়ে গেছে সেটা না সেলাই করেও আর পরা যাচ্ছে না। তা এখন নতুন করে সিপিএম, নতুন জেনারেশনের অনেকে এসেছে, কিন্তু নতুন সিপিএম কে দেখতে পাচ্ছি না। পুরনো সিপিএমটাই নতুন সিপিএম এর ওই ওই রূপান্তরটা যতক্ষণ না পর্যন্ত নতুন করে হচ্ছে, খুব কঠিন, এটা সোজা নয়। মানুষ সেই যে ফেলে দিয়েছে না সিপিএম কে, এখনো পর্যন্ত তারা যেন ওই মানে স্মৃতি ওই সময়কার ভুলতে পারছে না। একেবারে বিরোধী নেত্রী হিসাবে সেই লড়াইটা মমতা বন্দ্যোপাধ্যায় দেখেছেন, তখন কি কোথাও মনে হয়েছে, কি রিডিং ছিল যে আজকে মমতা বন্দ্যোপাধ্যায় রাজনীতিতে তিনি যে জায়গায় গেছেন এবং তিনবারের তিনি মুখ্যমন্ত্রী, কোথাও গিয়ে সেই সময় তার সম্পর্কে আপনার কি মনে হয়েছিল, তার সেই লড়াকু ইমেজটা দেখে? শুধু পশ্চিমবঙ্গ নয়, 7 বার লোকসভা তো পার্লামেন্টে উনি, এক্স্যাক্টলি 7 বারের সাংসদ। তার ফলে উনি একটা জিনিস অনেকে পশ্চিমবঙ্গবাসী তারা ভুলে যায় বা মনে রাখে না, যে জাতীয় রাজনীতি বা সর্বভারতীয় রাজনীতিতেও কিন্তু তিনি যথেষ্ট দরদ। তার ফলে তুমি যেটা বলছো যে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরোধী নেত্রী হিসেবে কি পশ্চিমবঙ্গ, আমি দেখেছি জ্যোতিবাবু মুখ্যমন্ত্রী, এক মানে মূক ও বধির ধর্ষিতা, তাকে নিয়ে রাইটার্সে চলে যাওয়া, অনুমতি মানে কোনো পারমিশন নেই, মানে আমি যাব কেননা এটা মানুষের জন্য আমি এসেছি, এই যে একটা ডাকাবুকো হওয়া, মানে এখন তো বিরোধী নেতারা নবান্নে যেতে গেলে একটা
টিয়ার গ্যাস বা একটা জল কামান দেখলে ভয় পালিয়ে যায়। ওই রকম অ্যাগ্রেসিভনেস, দেখো এই সংবাদপত্র তোমাকে যে উঠছে, এটাও আমাকে একজন সম্পাদক বলেছিলেন, যে উঠছে তাকে নামাতে পারে না, আর যে নামছে তাকে তুলতে পারে না, কিন্তু যে উঠছে তাকে একটু ধাক্কা দিয়ে একটা অনুঘটকের ভূমিকায় ক্যাটালিস্ট আরেকটু তুলে দিতে পারে, বা যে নামছে তাকে আরো ধাক্কা দিয়ে নিচে ফেলে দিতে পারে। যদি আজকে বিজেপি সত্যি সত্যি, বিজেপির তো গ্রোথ হয়েছে, বিজেপি পশ্চিমবঙ্গে কিন্তু সাকসেস হয়নি বললেও আবার অসত্য, একদমই। কারণ বিজেপির আজকে ৭৭টা এমএলএ, এবং তার দৌলতে একটা বিজেপি সাংসদ পাচ্ছে রাজ্যসভায়, এবং বিজেপির 2টো কাউন্সিলর জিতেছিল কলকাতা কর্পোরেশনে, তার জন্য বিজেপির আবির খেলা হয়েছিল, কিনা 2টো কাউন্সিলর জিতেছে, কোথাও বিজেপি নেই। এবং আডবাণী আমার এখনো মনে আছে দিল্লিতে স্টেটমেন্ট করেছিল যে কলকাতা মে বিজেপি কা খাতা খোলা হ্যায়। তো সেই জায়গাটা থেকে বিজেপি তো সাকসেস স্টোরি, কারণ এই স্পেসটা তো লেফট নিতে পারত, বিরোধী স্পেসটা। কংগ্রেসের স্পেসটা তো মমতাই নিয়ে নিল, তৃণমূল কংগ্রেসটাই কংগ্রেস হয়ে গেল। সুতরাং কংগ্রেসের 0 এমএলএ, লেফটের 0 এমএলএ, বিজেপি ৭৭টা এমএলএ। ভোট ব্যাংক নিয়েও তারা সেই আসনটাতে ট্রান্সলেট করতে পারে না নানান কারণে, এবং সেই ভোট ব্যাংক নেই যেটাতে মমতা সুইপ করে। কিন্তু শেষ মুহূর্তে এখনো যেটা দেখতে পাই যে মমতার সঙ্গে পেরে ওঠে না, তার একটাই কারণ যে বাংলার যে মডেল, মানে সর্বভারতীয় বিজেপি, সেখানে তার পশ্চিমবঙ্গ মডেল দরকার ছিল, ওই হিন্দি মডেলটা দিয়ে পশ্চিমবঙ্গ। তার ফলে মমতা, তুমি যেটা বলছো যে বিরোধী নেত্রী, জ্যোতিবাবুর বিরুদ্ধে সিঙ্গুর নন্দীগ্রামের সময় যেরকম বিরোধী নেত্রী, এখন এসআইআর এর সময়ও সেই বিরোধী নেত্রীকেই দেখতে পাচ্ছি। রাজীব গান্ধীর সাথে মমতা বন্দ্যোপাধ্যায়ের সম্পর্ক, শুনেছি যে সেই সময় কংগ্রেস হাইকমান্ডরা অনেকেই বঙ্গ নেতাদের চাপে তাকে এতটা গুরুত্ব দিতেন না, কিন্তু রাজীব গান্ধী একেবারে ঢাল হয়ে দাঁড়িয়েছিলেন এবং শেয়ারও করেছেন যে কতটা স্নেহ করতেন রাজীব গান্ধী। মানে তার রাজনৈতিক জীবনে একটা বিরাট সাপোর্ট তাহলে। নিশ্চয়ই, রাজ্যের কারণে মমতা বন্দ্যোপাধ্যায়ের যে বাড়িতে থাকেন, ওনার যে বেডরুম, সেখানে কিন্তু রাজীব গান্ধীর ছবি আছে। মানে রাজীব গান্ধী ওনার কাছে কিন্তু একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ নমস্য একটা ব্যক্তিত্ব। আমার এখনো মনে আছে যে যুব কংগ্রেসের যে উনি সভানেত্রী হলেন, মমতা জানেনই না যে উনি যুব কংগ্রেসের সভানেত্রী ঘোষিত হচ্ছে। রাজীব গান্ধী সেটা পিটিআই কে খবর দিয়ে দিচ্ছে যে মমতা বন্দ্যোপাধ্যায় হ্যাজ বিকাম। তো আমি তখন দিল্লিতে, এবং দিল্লিতেই ঘটনাটা হয়েছিল, মানে আমরা জেনে গেছি, মমতা তখন জানে না, এরা অবস্থা। তো এটা কেন, তুমি যেটা বললে না যে ঢাল হয়ে, এটা খুব সুন্দর কথা বললে, যে ঢাল হয়ে দাঁড়িয়েছে, তার মেন কারণ কিন্তু কোনো ব্যক্তিগত পছন্দ অপছন্দ ব্যাপার নয়। রাজনৈতিক নেতা হিসেবে রাজীব গান্ধী যখন নিজেও ম্যাচিওর পলিটিশিয়ান হয়ে যাচ্ছেন বা হচ্ছেন, ওনার কিন্তু চোখে ওই মমতা বন্দ্যোপাধ্যায়ের যে সততা, যে সিঙ্গেলনেস অফ পারপাস, যে একটা আমাকে সরাতে হবে সিপিএম কে, তার যে জোশ, সেটা কিন্তু রাজীব গান্ধীর মনে হয়েছিল যে এইরকম একটা রাজ্য নেত্রী বা নেতা, অ্যাকচুয়ালি মানে একটা এই লিডার, সে মানে শি ক্যান বি এ রাইট লিডার টু আউস্ট দ্য কমিউনিস্ট। এই জিনিসটা না, মানে, এবং এইটা মানে উনি কিন্তু একদম জহুরির চোখ দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে, সেদিন যদি যুব কংগ্রেসের সভাপতি মমতা বন্দ্যোপাধ্যায় না হতেন, মমতা বন্দ্যোপাধ্যায় হলেন তো যুব কংগ্রেস, এবং এই যে অল ইন্ডিয়া ইউথ কংগ্রেসে কিন্তু করেছেন, তার ফলে আনন্দ শর্মার সাথে বাইরে গেছেন ইউথ কংগ্রেসের প্রতিনিধি হিসেবে। আমার এখনো মনে আছে বিটটা ছিল অল ইন্ডিয়া ইউথ লিডার। তো মমতা বন্দ্যোপাধ্যায় কিরকম ভাবে সর্বভারতীয় ক্ষেত্রে রাজ্য স্তরে কিরকম ভাবে লড়াই করে এটা হলেন, এবং তারপরে তো কেন্দ্রের মন্ত্রীও হলেন, এবং তারপরে তখন নরসিংহ রাও প্রধানমন্ত্রী। প্রত্যেকটা ক্ষেত্রেই মানে উনি শপথ গ্রহণের ঘোষণা হচ্ছে, মমতা বন্দ্যোপাধ্যায় তখনও জানে না, মানে দেরিতে পৌঁছচ্ছে রাষ্ট্রপতি ভবনে। হ্যাঁ, তো এইরকম ঘটনাগুলো থেকে বোঝা যায় যে উনি কিন্তু ওই রকম ভাবে একটা রাজীব গান্ধীর সাপোর্টটা ওনাকে ত্বরান্বিত করেছে। এবং দেখো রাজীব গান্ধীর মৃত্যুর পর এই কারণেই সোনিয়া গান্ধী এবং মমতার সম্পর্ক আজও এত মধুর। আজকে মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু কখনো রাজীব এবং সোনিয়া সম্পর্কে কোনো কটু কথা আজ পর্যন্ত বলেননি।
আমি কয়েকটা বিষয় একদম ছোট ছোট করে জানতে চাইবো। সেটা হচ্ছে যে আজ তারা আমাদের মধ্যে নেই। সুব্রত মুখার্জি তার মতন সেন্স অফ হিউমার, বরকত সাহেবের মতন সেই সাহেবিয়ানা বা জ্যোতি বসুর মতন পার্সোনালিটি এখন এই বর্তমান রাজনীতিতে এই ফ্লেভার গুলো কি খুব মিসিং? আমাদের সময় যেটা ছিল সেটা হচ্ছে যে একটা ওই যেটা বারবার বলছি না, যে একটা স্বতঃস্ফূর্ত আড্ডা, যে একটা তারপরে রাজনৈতিক নেতাদের সাথে এবং কমিউনিস্ট নেতারা কিছু কম আড্ডা মারতো না। অনিল বিশ্বাস আমাদের কচুরি আর আলুর তরকারি যে খাওয়া হতো, মানে ওই একটা সেটা, আর মুড়ি এরকম পেতে দিয়ে মুড়ি বাদাম, তাতে কিন্তু আমি সিপিএম বিরোধিতার খবর করি বলে আমাকে কচুরি থেকে বঞ্চিত করা হবে, বা একটা কচুরি কম পাবেন একটা এমনটা কচুরি নয়। কম পাবো, না না না, ও তো আমাদের বিরুদ্ধে লেখে, এই আমাদের পক্ষে লেখে, সুতরাং একে দুটো বেশি কচুরি দাও আর একে কম দাও, সেই ভেদ জ্ঞান কিন্তু সিপিএমও আমি দেখিনি কখন। এবং রাজনৈতিক নেতাদের যে আড্ডাটা, সুব্রত দাকে আমরা সুরেন ঠাকুর রোডে থাকতো, গড়িয়াহাটের বাড়ির আগে, সেই সুরেন ঠাকুর রোডের বাড়িতে কত গল্প, মানে রাত্রিবেলা সুব্রত দা কেন লাইট জ্বালিয়ে ঘুমায় তার উপরেই কত লেখা লিখেছি, কেন ভূতের ভয় পেত। তাই বলতাম যে ভূতের ভয় পান তো লাইট জ্বাললে কি ভূত আসবে না? ভূত তো এমনিতেই লাইট জ্বললেও চোখ ঢুকে পড়তে পারে, লাইট জ্বালালে ভূত ঢুকতে পারে না, এটা তো হয় নাকি? বরং লাইট জ্বালালে বা পাখা চালালে অনেক সময় মশা টশা কম হতে পারে, কিন্তু ভূতের কোনো প্রবলেম নেই। আমাদের এরকম আড্ডা হতো অনেক সময়। আমরা ইনফ্যাক্ট আমার স্ট্রিটে সোমেনদার বাড়িতেও দারুণ আড্ডা হতো। ওখানে একটা মিনি বলে মাছের দোকান হয়েছিল, এখনো আছে বোধহয় দোকানটা, কলেজ স্কোয়ারে। সেখান থেকে মাছ ফাছ আনানো হতো একসাথে। কেউ কখনো বলেনি যে ওই সাংবাদিককে মাছ খাইয়েছে সেই জন্যে উনি পক্ষে লিখছেন, কিন্তু এই যে বিট ব্যাপারটা তখনও ছিল। কিন্তু আমরা সব দলেতেই যেতাম। আমাদের কিন্তু তখন আলিমুদ্দিন স্ট্রিটে সিপিএম অফিসে যেতাম, ওখান থেকে হেঁটে হেঁটে কংগ্রেসের অফিস ছিল হাজি মহসিন স্কোয়ার, ওইখান দিয়ে আসা যেত। তো ওই ফ্রি স্কুল স্ট্রিটের এদিকটাতে, তো সেখানেও কংগ্রেস নেতারা বসতো, সেখানেও হতো আলাপ আলোচনা ইত্যাদি। এবং কোনো কংগ্রেসের মধ্যে দু তিনটে গ্রুপ ছিল, একটা সুব্রত দা, একটা সৌমেন মিত্র, বরকত আর সৌমেন একদিকে ছিল, প্রণব বাবু আর সুব্রত একদিকে ছিল, আমরা সবার কাছে যেতাম। কখনো এসব, এখন যেন একটা অদ্ভুত জিনিস লাগে যে প্রথমে তোমাকে একটা জার্সি গায়ে দিতে হবে, হয় তুমি মোদি নয় তুমি মমতা। কিন্তু আমি তো তৃণমূল কংগ্রেসের কার্ড হোল্ডার নই, আমি তো কমিউনিস্ট পার্টির কার্ড হোল্ডার নই, আমি তো বিজেপির কার্ড হোল্ডার নই। এমনকি একটা টিভি চ্যানেলে একবার আমাকে বলেছিল যে জয়ন্ত দা, ইউ আর নট টেকিং এনি সাইড। আই নো, হোয়াই শুড আই টেক সাইড? আমি তো সাইড নেব না। তার কারণটা হচ্ছে যে এখানে ডেরেক ওব্রায়েন তৃণমূলকে রিপ্রেজেন্ট করছে, সেলিম সিপিএম কে রিপ্রেজেন্ট করছে, অধীর চৌধুরী কংগ্রেসকে রিপ্রেজেন্ট করছে, এখানে দিলীপ ঘোষ বিজেপি কে রিপ্রেজেন্ট করছে, তখন দিলীপ ঘোষ পার্টির প্রেসিডেন্ট ছিলেন। তো আর আমি তো ফ্রি মিডিয়াকে রিপ্রেজেন্ট করছি, তাহলে আমি কেন? হ্যাঁ, আমার ব্যক্তিগতভাবে মমতার প্রতি ভালোবাসা শ্রদ্ধা থাকতেই পারে, সেটা তো পার্সোনাল। কিন্তু আমি যখন জার্নালিস্ট হিসেবে, আমি আমি তোমার পক্ষে বলে আমি ওর বিপক্ষে হতে হবে, তা না হলে তুমি এখানে সাংবাদিকতা করতে পারবে না। হ্যাঁ, এটা এটা কি ধরনের মানে সাংবাদিকতার ডুজ এন্ড ডোন্টস, এটা না আমার মাথায় কিছুতেই ঢুকছে না। জয়ন্তদা, আপনি খুব কাছ থেকে বাজপেয়ী আদবানিকে দেখেছেন, অমিত শাহ নরেন্দ্র মোদীকেও দেখছেন, আপনার অ্যানালিসিস? সব থেকে কঠিন প্রশ্নটা মিষ্টি মিষ্টি করে তুমি সব শেষে বললে। বাজপেয়ী আডবাণীর মধ্যে না মানে একটা উদারতা অনেক বেশি ছিল। তুমি ভাবতে পারো, বাজপেয়ী যখন বিদেশ মন্ত্রী হয়েছিল প্রথম, তখন উনি সাউথ ব্লকে ঢুকে উনি বলেছিলেন যে আমি বিরোধী নেতা হিসেবে এখানে এসে দেখতাম যে একটা নেহেরুর ছবি ছিল, সেই নেহেরুর ছবিটা কোথায় গেল। তখন এখন যারা অতি উৎসাহী ভেবেছে যে বাজপেয়ী জনসংঘের নেতা, ৭৭ সালে মোরারজি দেশাই ক্ষমতায় এসছে, উনি বিদেশ মন্ত্রী হয়েছেন, সুতরাং সরিয়ে নিয়ে চলে গেছিল। তখন বাজপেয়ী বলেছিল এই নেহেরুর ছবিটা নিয়ে এসো। নেহেরু বাজপেয়ীকে, তরুণ বাজপেয়ীকে পার্লামেন্টে বলেছিল যে তুমি যা বললে বক্তৃতা, তোমার প্রাইম মিনিস্টার মেটেরিয়াল আছে, এগুলো অন রেকর্ড আছে। ইন্দিরা গান্ধীকে মা দুর্গা বলেছিল ৭১ যুদ্ধের পর বাজপেয়ী। এই উদারতাটা এখনকার যে জমানা, আমি মোদী অমিত শাহ ব্যক্তিগতভাবে কতটা তার জন্য দায়ী আমি জানি না, রেসপন্সিবিলিটি নিতে হবে। হয়তো আগামী দিনে অন্য কোনো দল এলেও, মানে আমার একটাই প্রশ্ন যে এটা কালচারালি চেঞ্জ নাকি এটা ব্যক্তি পরিবর্তন। কেননা আডবাণী কিন্তু রাম মন্দিরের আন্দোলনের স্থপতি, মোদী আজ যেটা করছে ৩৭০
রাম মন্দির, ইউনিফর্ম সিভিল কোড, অভিন্ন দেওয়ানি বিধি, হুম, এগুলো কিন্তু প্র্যাকটিক্যাল ক্লাস, সংখ্যাগরিষ্ঠতা আছে বলে করতে পারছে বা করলো, করে দেখালো। বাজপেয়ী আডবাণীর সময়ও কিন্তু এটা ম্যানিফেস্টোতে ছিল, মমতারা করতে দেয়নি। মমতারা বলেছিল শরিক দল কোয়ালিশনে আমরা তবেই সরকারকে সমর্থন করব যখন তোমার এই 370 ইউনিফর্ম সিভিল কোড আর রাম মন্দির তুমি এটাকে শিখে তুলে রাখো, কেপ্ট ইন অ্যাবেন্স। যে কারণে ম্যানিফেস্টোটা এনডিএর ম্যানিফেস্টো হলো, পার্টির ম্যানিফেস্টোতে ওরা এই 3টে জিনিসকে রাখলো না এনডিএর ম্যানিফেস্টোতে। বিরাট ব্যাপার। কিন্তু একার সরকার হলেও পরমত সহিষ্ণুতা থাকবে না। একার সরকার বলে আমি অন্যের ভিউকে মর্যাদা দেব না, আমি শিক্ষানীতি করব, অথচ রবিলা থাপারকে আলোচনার জন্য ডাকবো না, কেননা উনি লেফটিস্ট হিস্টোরিয়ান, সুতরাং ওনা কিন্তু আরএসএস কে ডাকবো আমার শিক্ষানীতি রূপায়ণে। এই জায়গাটা আমার প্রবলেম। তো এই মেটামরফোসিস অফ বিজেপি এটা কিন্তু হয়েছে, একটা রূপান্তর হয়েছে। তো বাজপেয়ী আডবাণীর যে হিউমার, সেটা কোনো তুলনা হয় না। মোদিজির মধ্যেও কিন্তু এই হিউমারটা আমি দেখেছিলাম, লোকে অবাক হয়ে যাবে। আডবাণী তো প্রত্যেক সপ্তাহে গুজরাটে যেত, ওনার কনস্টিটিউয়েন্সি ছিল গান্ধীনগরে, প্রায়শই আমি যেতাম ওনার সঙ্গে, শনি রোববারটা থাকতাম। তো আমার এখনো মনে আছে যে আমরা একসাথে একবার একটা ওই 3D অডিটোরিয়াম চালু হলো প্রথম, মানে ওই চশমা পরে সিনেমা দেখা। তা এখন কিছুই নয় ব্যাপারটা, কিন্তু তখনকার দিনে তখন একটা একটা আহমেদাবাদে হচ্ছে, আলাদা তো ব্যাপার। সেইটা আর আডবাণী সিনেমা দেখতে ভালোবাসতো। আমার এখনো মনে আছে একটা বিদেশি ছবি সমুদ্রের ওপর, সি, তার উপরে সব মাছ ফাছ দিয়ে। তো আডবাণী, মোদি, আমি ছিলাম, ওর কন্যা প্রতিভা ছিল, দীপক চোপড়া ওর সেক্রেটারি ছিল। তো সেই মাছগুলো এসে মনে হচ্ছে গায়ে এসে পড়ছে, ঠোক্কর দিয়ে দিচ্ছে। তো আমাকে নরেন্দ্র মোদী ঠাট্টা করে বলছে, আডবাণীজি আমার এরকম না হয়, যেহেতু সিআর পার্ক এসে গেছে মনে হচ্ছে দিল্লির, কারণ বাঙালিদের পাড়া মাছ টাছ পাওয়া যায়, জয়ন্ত এই সব মাছ দেখে থাকতে না পারে, মাছগুলোকে খাওয়ার চেষ্টা না করে। তো এরকম রসিকতা। আমি সবশেষে যে প্রশ্নটা রাখতে চাইবো সেটা হচ্ছে রাজনীতি এবং জনভিত্তির নিরিখে যদি 1 থেকে 4 নম্বর দিতে বলা হয়, নরেন্দ্র মোদী, মমতা বন্দ্যোপাধ্যায় এবং অমিত শাহ, রাহুল গান্ধী, কাকে কত নম্বর দেবে জনভিত্তি এবং রাজনীতি? রাজনীতি, নাম্বার 1 মমতা বন্দ্যোপাধ্যায়, নাম্বার 2 নরেন্দ্র মোদী, নাম্বার 3 অমিত শাহ, নাম্বার 4 রাহুল গান্ধী। অনেক ধন্যবাদ এতটা সময় দেওয়ার জন্য। এবং তোমাকে আমি একটা কমপ্লিমেন্ট দিয়ে যাই, দিন। সেটা হচ্ছে যে তুমি কিন্তু অনেক কঠিন কঠিন প্রশ্ন অনেক মানে সুগার কোটিং দিয়ে মিষ্টি মিষ্টি করে করতে পারো। হ্যাঁ, বিশেষ করে এইসব শেষের প্রশ্নটা তো খুব মোক্ষম প্রশ্ন, জানি না এর পরিণতি কি হবে।